নিয়োগ প্রক্রিয়া নিয়ে কথা হচ্ছে যে ইন্টারিমের সময় আমরা দেখেছি যেভাবে আসলে অনেকে চাকরিচ্যুত করা হয়েছে এবং দ্রুত গতিতে নিয়োগ দেওয়া হয়েছে সেই প্রক্রিয়াটা নিয়ে কথা বলছিলেন এখানে বি এম মোশাররফ। আমি আপনার মন্তব্য শুনতে চাই যে আসলে যে প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে, উনি বললেন প্রশ্নের কথা, আমরা তথ্য আকারে জানি যে সেখানে বিভিন্ন রেফারেন্স থাকলে পরে অনেক সময় সেটাও কাজ মানে লাগতো না, এক্সামও লাগতো না। আপনি যদি চট্টগ্রামে যেতে চান তা আপনাকে তো অবশ্যই বাই রেলে যান বা ট্রেনে যান, মধ্যে একটা জায়গা আপনাকে ধরতে হবে। আপনি চট্টগ্রামে যেতে হলে ফেনী না হয়ে যেতে পারবেন না বাই রোডে। যদি আপনি ট্রেনে যেতে চান তাহলে আপনাকে ব্রাহ্মণবাড়ি হয়ে যেতে হবে স্টেশন। তো এই যে ইন্টারিমের সময় যে 8,000 লোক নিয়োগ দেওয়া হয়েছে, এটাকে যদি আপনি সমালোচনা করতে চান তাহলে দেখতে হবে যে এস আলম এটা টেক ওভার করার পরে তিনিও প্রায় 8 থেকে 9,000 লোককে নিয়োগ দিয়েছিলেন, একেবারে তার পছন্দের, তার বাড়ির আশেপাশের লোক এবং চট্টগ্রামের লোকজন। তো সঙ্গত কারণে যেহেতু এই ব্যাংকটা 83 সন থেকে একদম শেষ পর্যন্ত তৈরি করা হয়েছে জামাতের জন্য, এবং আমরা যারা সাধারণ ব্যাংকিং লেভেলে মানে হুজুররা দেখবেন যে এদেরকে খুব গালাগালি করতো যে এরা মুদ্রাবার নাম করে আসলে সুদ খায়, এবং ইসলামী ব্যাংকের বিরুদ্ধেই তারা কিন্তু এই যত ওয়াজ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত লোকজন আছে, তারপর কওমি লাইনের তাবলিগের যত লোক আছে, তারা কিন্তু দীর্ঘদিন যাবত ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ওয়াজ করে আসছে। তো এত কিছুর মধ্যে এই ব্যাংকটা যে ফরমেশনে গড়ে উঠেছে, ইটস ফর জামাত, টু সার্ভ জামাত, টু কালেক্ট মানি আনঅফিশিয়ালি। কারণ অফিশিয়ালি একটি দলের জন্য এভাবে করতে পারে না রাষ্ট্র, কখনো একটা ব্যাংকে একটা দলের পারপাস সার্ভ করার জন্য সহযোগিতা করতে পারে। মানে এটা করা হয়েছে জামাতের জন্য, পরিচালনা করবে জামাত, সুবিধা ভোগ করবে জামাত, আর ফান্ড আনা হবে ইসলামের নামে। আর এগুলো মানে সারা বাংলাদেশে তারা রাজনীতির কাজে সব কাজে ব্যবহার করবে, এবং এইভাবেই কিন্তু 93 থেকে 2000 একেবারে ওই এস আলম টেক ওভার পর্যন্ত এইভাবে চলে আসছিল। তো এই অনিয়ম বলেন, দুর্নীতি বলেন, রাজত্ব বলেন, রাজত্ব বলেন, ভণ্ডামি বলেন, সব কিছু চালানোর পরেও ইট বিকাম এ গ্লোবাল ব্যাংক। পৃথিবীর যে কটা সাকসেসফুল ব্যাংক 83 থেকে এই পর্যন্ত হয়েছে তার মধ্যে 1 নম্বর ব্যাংক হলো ইসলামী ব্যাংক। এখন আপনি তার অন্যায়গুলো যদি ধরেন সেগুলো যুগপৎভাবে যাবে, তার সফলও যাতে ধরেন, তা এইরকম অন্যায় তো সবাই করছে, প্রত্যেকটা ব্যাংকই করছে। আর যদি আপনি দেখেন আওয়ামী লীগের যে সমস্ত এমপিরা বা বিএনপির যে সমস্ত এমপিরা, এর সাথে যে সমস্ত লোকরা, তারা যা ফার্স্ট জেনারেশনের যে ব্যাংকগুলো করেছে, তাদের সোর্স অফ মানি, তাদের চাকরি দেওয়ার ক্ষমতা, ওই ব্যাংক নিয়ে তাদের যে দুর্নীতি, আপনি কোথাও কোনো ভালো আপনি যাকে বলা হয় রেকর্ড পাবেন না। আপনি এবি ব্যাংকেও পাবেন না, ন্যাশনাল ব্যাংকেও পাবেন না, আরব বাংলাদেশ ব্যাংকেও পাবেন না, কোথাও পাবেন না। সবাই সেই কাজগুলো করেছে। তো যার যেহেতু তারা খুব ছোট ব্যাংকিং করেছে, ছোট ব্যাংকিং করার মধ্যে তারা ওই ব্যাংকে ডুবিয়েছে। আপনি মহিউদ্দিন খান আলমগীর একটা ছোট ব্যাংক করলো পদ্মা ব্যাংক, সেই পদ্মা ব্যাংকে সামাল দেওয়ার জন্য কি পরিমাণ, আগে ফার্মার ছিল, পরে পদ্মা, হ্যাঁ ওই ফার্মার ছিল, এরপর গেল। এরপরে আপনি দেখেন বেসিক ব্যাংক, এক আব্দুল হাই বাচ্চুর মতো মানুষ 3,000 কোটি টাকা সেখান থেকে নিয়ে পুরো ব্যাংকটাকে শেষ করে দিল। এক জনতা ব্যাংকের আপনি একটা রাষ্ট্রীয় ব্যাংক এবং জনতা ব্যাংক সরকারি ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংকের চেয়ে ভালো ছিল, সেই ব্যাংকের 70% ইকুইটি খেয়ে ফেলেছে এই আবুল বারাকাত। এখন সেই বিষয়গুলো আপনি আলোচনা আনতেছেন না, আলোচনা না এনে ইসলামী ব্যাংকের ওই তারা সিএসআর কোটি থেকে 22,000 কোটি টাকা দিচ্ছে, অমুক করছে। আমার বক্তব্য হলো তারা যদি 2,20,000 কোটি টাকা আয় করে 22,000 কোটি টাকা চুরি করে থাকে। আলোচনা জনতা ব্যাংকের বিষয়ে আপনি কেন বলছেন না? আবুল বারাকাত তো অলরেডি, উনি তো জেলে, কারাগারে আছেন, বিচারাধীন বিষয়। জামিন হয়েছে, বাট উনি জেলে গেলেন। হ্যাঁ, জামিন হয়েছে ওনার, জামিন হয়েছে, কিন্তু একটা মামলাও হয়েছে। না, আমার বক্তব্যটা হলো যে মানে ইসলামী ব্যাংকের যে শুধু তাই না, অন্যান্য যে কোনো ব্যাংকেরই যে ভালো কাজগুলো আছে সেগুলোকে আপনি আলাদা রাখেন, আর মন্দ কাজগুলোকে আপনি আলাদা রেখে সেগুলোর বিচার করেন। যেমন আপনি দেখেন সে শিকদার ফ্যামিলি পুরো ইসলামী ব্যাংকটা শেষ করে, ন্যাশনাল ব্যাংকটা শেষ করে দিয়েছে। এখন আব্দুল আল মিন্টু সাহেবের মতো একজন ঝানু ব্যবসায়ী চেয়ারম্যান হওয়ার পর সে কিন্তু ঘোড়া ডিম কিছুই করতে পারছে না, বিকজ ওর মেরুদণ্ডটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এখন বাংলাদেশ, আচ্ছা, তার মানে কি আপনি বলতে চাইছেন যে এইভাবে টাকা নিয়ে ভোট কেনা, যেমন যে অভিযোগগুলো সামনে আসে যে ভোটের আগে 10,000 টাকা করে দেওয়া হয়েছে, এবং সেখানে এই প্রকল্পে আরডিএস যে প্রকল্পের কথা মোশাররফ হোসেন এখানে অলরেডি উল্লেখ করেন, সেই প্রকল্পের কথা আমরা শুনেছি যে সেখানে 10-20 হাজার পর্যন্ত লোন দেওয়া যায় একজন নারীকে, এবং তারই আওতায় প্রত্যেককে লোন দেওয়া হয়েছে 10,000 টাকা করে। আপনি বলছেন যে এই প্রকল্পে এইভাবে ভোট পাওয়ার উদ্দেশ্যে লোন দেওয়া এবং তারপরে মওকুফ করা, তবুও এই ব্যাংকটা এভাবেই চলতে দেওয়া উচিত। আপনাকে একটা কথা বলি, কিছু কিছু বিষয় আছে ইউ নিড টু ফায়ার, ডাইরেক্ট শুট করা দরকার, নট টু টক। এখানে যদি সরকার
যদি সত্যিকার অর্থে এই সমস্ত বিষয় করতে চায়, তার দুর্নীতি দমন কমিশন আছে, সেই 22,000 কোটি টাকা যদি করছে, জামাতের আমির থেকে শুরু করে প্রত্যেকটা লোককে সে মামলায় ফাঁসিয়ে সবগুলোকে জেলে নিতে পারে। সরকার 5 মিনিট লাগবে, এটা নিয়ে পার্লামেন্টে আলোচনার দরকারটা কি? ইউ হ্যাভ দ্য ডকুমেন্ট এভিডেন্স, 22,000 কোটি টাকা নিয়ে অমুক ফান্ডের মাধ্যমে এটা দিয়েছে। কিন্তু এখানে তো বিরোধী দল থেকে যদি আলোচনা করতে চায়, সেক্ষেত্রে না করলে তখন ইটস এ ক্রিমিনাল অফেন্স, এটা তো আলোচনার বিষয় নয়। না, কিন্তু আপনি ইসলামী সরকার থেকে আলোচনার না, প্রস্তাবটা ছিল বিরোধী দল থেকে আপনি যখনই করতে পার্লামেন্টে একজন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এটা আলোচনার বিষয়, ক্রিমিনাল অফেন্স। 22,000 কোটি টাকা নিয়ে আপনি 10,000 এখানে নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে। ওর তো 78 জন এমপি যারা আছে সবগুলোর তো চাকরি চলে যাওয়া উচিত, সবগুলোর জেলে যাওয়া উচিত। যে কথাগুলো বলেছে এটা তো পার্লামেন্ট ইজ নট দ্য টক, এটা এখন তাকে প্রমাণ করতে হবে এবং তার উচিত, নির্বাচন কমিশনের উচিত স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা নিয়ে মামলা করা প্রত্যেকটা এমপির বিরুদ্ধে। ইসলামী ব্যাংকের যে সমস্ত কর্মকর্তা আছে তাদের সবার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা হওয়া উচিত, অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে। বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নিতে পারে, আর্থিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ব্যবস্থা নিতে পারে, এনবিআর আছে, সরকারের অনেক মেশিনারিজ আছে। যে বিষয়গুলো আছে এটা কোনো ছেলে খেলার বিষয় না। জেসিন 22,000 কোটি টাকা, এখন এটা আপনি পার্লামেন্টে বলে দিলেন। এখন